আগে যে নির্বাচন সংস্কার নিয়ে আমাদের যে বাক্যগুলো ছিল, দেখেন আমরা শুরু থেকেই বলছি যে আসলে নির্বাচন এবং সংস্কার এবং যেই বিচার, এই বিষয়গুলোকে আসলে একটা দ্বিমুখী অবস্থা তৈরি করাটা বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য হবে। আমরা বারবারই বলছি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক কিংবা ফেব্রুয়ারি আগেও হতে পারে। আমি আপনার এখানে আগের একটা প্রোগ্রামে বলেছি যে ফেব্রুয়ারি আগেও হতে পারে, কিন্তু এটার বিচার সংস্কারটাকে বাদ দিয়ে না। এবং আজকে তো প্রমাণ হলো যে যারা বারবার বিভিন্নভাবে বলছে যে নির্বাচন হবে না, নির্বাচনকে আটকানোর জন্যই সংস্কারের কথা কিংবা গণভোটের কথা, সংস্কারের কথা, বিচারের কথা, কিন্তু আমরা দেখছি যে হাসিনার রায় হয়েছে, বিচারের একটা প্রক্রিয়া এগিয়েছে, সেটার সাথে নির্বাচন পিছনে কোনো সম্পর্ক ছিল না আসলে। আবার আমরা দেখছি যে সংস্কারের কিছু প্রস্তাবনা গণভোটে গিয়েছে, সেটার সাথে নির্বাচন পিছনে কোনো প্রশ্ন ছিল না, বিষয় ছিল না। তো আমরা মনে করি যে যারা আসলে নির্বাচন পিছানোর কথা বলতো সংস্কারের আলাপটা এনে, তারা মূলত আসলে সংস্কারটাকে ভয় পায়। এটা আজকে প্রমাণিত হলো যে নির্বাচন পিছনের কোনো আলাপ যারা অন্তত সংস্কার চেয়েছে তাদের পক্ষ থেকে ছিল না। এমনকি নির্বাচন না হওয়ার পক্ষেও আমরা অনেক যুক্তি অনেকের কাছ থেকে শুনেছি, সেটাও আছে। নির্বাচন বলে পড়ে এটা নির্বাচন না হওয়ার, আমার কাছে মনে হয় যে কোনো গণতান্ত্রিক দলই আসলে নির্বাচন না হওয়ার কথা বলেনি। যেই বিষয়টা নিয়ে আলাপ ছিল সেটা হচ্ছে যে একটা নির্বাচন করা এবং একটা গণতান্ত্রিক প্রসেসে দেশ নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম সংস্কারটি প্রয়োজন, সেই বিষয়টা আসলে নিশ্চিত করে নির্বাচনে যাওয়া। মনে করেন আমি নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস ছিল বাংলাদেশে, তো সেখানে যদি নির্বাচন ব্যবস্থা ধ্বংস রেখে যদি নির্বাচনে ঢুকতাম তাহলে তো নির্বাচনটাই হতো না। তো যেমন দেখেন আমাদের এখন আমরা মনে করছি যে যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাহলে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি 26 ইলেকশন হচ্ছে। তো এই বিষয়টা মোটামুটি সবগুলো দল, বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে এবং এই বিষয়টি দরকারও, কারণ বাংলাদেশে একটা নির্বাচনবিহীন সরকার যুগের পর যুগ, বছরের পর বছর চলতে পারে না, বা সেটা ভালো হয় না, জবাবদিহিতার জায়গাটাও থাকে। এখন সমস্যাটা চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে দেখেন আমরা একটা জিনিস দেখছি যে জুনায়েদ ভাই যে বিষয়টা অনেকটা ক্লিয়ার করেছে, আমি এখানে একটা জিনিস দেখেছি যে আমাদের যদি এই গত 1 বছর কিংবা 1.5 বছরের যে এক্সপেরিয়েন্স প্রশাসনের, সেটা যদি রিপিট হয় তাহলে নির্বাচনটা আয়োজন করাটা অনেক বড় চ্যালেঞ্জে গিয়ে দাঁড়াবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা থানা কোনো দলীয় নেতাকর্মীরা ঘেরাও করেছে কিংবা কোনো এক জায়গায় চাঁদাবাজি করেছে, করার পরে সেই ব্যাপারে দল বিবৃতি দিয়েছে যে আমরা তাকে বহিষ্কার করেছি, বিচার করা তো প্রশাসনের দায়িত্ব, আমার দায়িত্ব না। তো দেখা যাচ্ছে যে প্রশাসন তাকে, তার নামে হয়তো মামলা হয়েছে কিন্তু তাকে ধরে নাই কিংবা তাকে ওই ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই। দলও একটা বহিষ্কার করেছে, আবার 3 মাস 6 মাস পরে দেখছি আমরা শত শত বহিষ্কার প্রত্যাহার হয়েছে। দল তার জায়গা থেকে একটা সেফ এক্সিট নিয়েছে, প্রশাসন একটা নীরব ভূমিকা পালন করেছে। এখন আপনি জানেন যে গত ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে যে একটা আচরণবিধি প্রকাশ হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। সেখানে কি করলে কি হবে, উস্কানিমূলক বক্তব্য দিলে, কারো হামলা করলে, ভীতিকর পরিবেশ তৈরি করলে, নানা বক্তব্য দেয়া আছে। কিন্তু এটা কোনো একটা দল করলো, কোন একটা রাজনৈতিক দলের কোন একজন প্রার্থীর সমর্থক করলো, করার পরে মনে করেন সেই প্রার্থী তাকে ডিজোন করলো যে না, তাকে আমি আর কোনো প্রচারণায় রাখবো না, তাকে বহিষ্কার করে দিল প্রচারণা অংশ থেকে। দল কিন্তু বলতে পারবে যে আমি ব্যবস্থা নিয়েছি, কিন্তু ওখানে নির্বাচন কমিশন যদি তার ব্যাপারে কিংবা ওই প্রার্থীর ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নেয়, আমরা যেভাবে থানাগ্রাহ চাঁদাবাজির ব্যাপারে যেভাবে ঘটনাগুলো দেখেছি, তাদেরকে গ্রেফতার না করা কিংবা ব্যবস্থা না নেয়া, তাহলে কিন্তু একটা চরম আস্থার সংকট তৈরি হবে। এবং যেই সংকটটা আমি মনে করি এটা শুধুমাত্র একটা নির্বাচন বানচাল হওয়ার বিষয় না, আমাদের গত 17 বছরের পরে আমরা একটা গণতান্ত্রিক ঐতিহাসিক যাত্রার একটা ধাপ অতিক্রম করতে যাচ্ছি। এই নির্বাচনটা করতে পারা এবং না পারার মধ্যে আমাদের হাসিনাকে বিদায় দেওয়ার পরে যে সফলতার অনেক অংশ নির্ভর করে। আমরা যেমন একসাথে বলি যে শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয় নাই, আবার একই সাথে যদি একটা নিয়মতান্ত্রিক নির্বাচন 5 বছর পর পর হতো তাহলে কিন্তু হাসিনাও তৈরি হতো না। তার মানে আমরা যদি একটা নিয়মতান্ত্রিক নির্বাচনে ফিরতে না পারি তাহলে কিন্তু আমাদের এই পুরো গণঅভ্যুত্থানের মোটা দাগে ব্যর্থ হয়ে যাব। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে অনেকটাই নেক্সট গভর্নমেন্ট কারা হবে এইটার উপরে ভাই বলছে। আমি এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাই, সেটার উপরে অনেক কিছু প্রশাসনের আচরণ এবং আচরণবিধির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে। যেমন দেখেন জামাত ইসলাম বাংলাদেশে হয়তো 24-এর আগে কখনোই চিন্তা করতো না যে সে আসলে এবারে সরকার গঠন করবে, এরকম তার অবস্থা ছিল না। 24 পরবর্তী সময়ে বিএনপির নানা ধরনের চাঁদাবাজি, বিএনপি একক বড় দল ছিল, বিএনপির চাঁদাবাজি দুর্নীতির যখন হিসাব নিকাশ আসলো, এর মধ্যে দিয়ে বিএনপি কিছু রাজনীতিতে জামাতের একটা ভাইব তোলার চেষ্টা করলো যে তারা তাদের সৎ নেতৃত্ব, এটার মধ্যে দিয়ে কি হলো, জামাতের মধ্যে এক ধরনের প্রবণতা তারা নেক্সট গভর্নমেন্টে যাইতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু দেখবেন বিভিন্ন এলাকায় জামাতের নেতৃবৃন্দ তারা বলে দেয় যে কোন থানায় পুলিশ কি করবে, ওসি কি করবে, আমাদের থেকে জিজ্ঞেস করে সকালবেলা হিসাব নিয়ে গিয়ে তারা কাজ করবে। তার মানে কি ওই কনফিডেন্টটা সে কোথা থেকে পায়? কারণ সে মনে করে যে আমি নেক্সট গভর্নমেন্টের আমি সরকার গঠন করতে পারি। তো এই আচরণটা আমরা বিএনপির মধ্যেও দেখি, জামাতের মধ্যেও দেখি, এবং
এই যে ভয়াবহ আচরণ থেকে যদি গণ অভ্যুত্থানের সুবিধাভোগী দলগুলো, মানে আমি বলছি বাংলাদেশে যারাই রাজনীতি করে প্রত্যেকে গণ অভ্যুত্থানের সুবিধাভোগী দল, এনসিপি তো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জন্ম হয়েছে, বাকি প্রত্যেকটা দল স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেছে গণ অভ্যুত্থান হয়েছে বিদায়। এই দলগুলো যদি গণ অভ্যুত্থানের জায়গা থেকে রেসপন্সিবল আচরণ না করে একটু ক্ষমতাবান হলেই ওসি তার নির্দেশে চালাইতে চায়, সেটা বিএনপি হোক, জামাত হোক, এই ট্রেডিশনাল দলগুলো, তাহলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে আমাদের বাকি যেই দলগুলো আছে যারা আমরা সংস্কার করতে চাই এবং আমরা যারা একটি নতুন ধারায় ফিরতে চাই, সকলের উচিত হবে এই ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে জনগণকে সাথে নিয়ে এই ব্যবস্থাটাকে আটকে দেওয়া। ধন্যবাদ।